আজকের বাজারের মাংসের দাম 600 টাকা করে কেজি পড়েছে। আমরা চটপট মাংসের আচার তৈরির জোগাড় করে রাখি। দেখে যাও, মাংসের আচার রান্না হচ্ছে। মাংসের আচার নামটার মধ্যে যেন একটা লোভনীয় স্বাদ জেগে আছে। আমারও গলা জ্বলে পড়ে যাচ্ছে। মাংসের আচার খাবে, কত কিছু আর শুনবো। বেশি করে খান, মাংস দিয়ে আচার বলে কথা। হ্যাঁ, বাবা, তুমি হঠাৎ এই রোদে এইদিকে কোথায় চলেছো? আমি তো লাবণীর বাড়ি থেকে আসছি। আমি বাজারের দিকে যাচ্ছি রে মা। তোর মা বলছিল ঘরে অনেকদিন মাংস রান্না হয় না, তাই দেখি বাজারে ভালো মাংস পাওয়া যায় কিনা। তাহলে তো খুব ভালো হলো বাবা, আমিও যাব তোমার সাথে। আহা, মাংসের কথা বলেছো বলে কথা। তুই সেই ছোট্টটিই রয়ে গেলি। বেশ তো মা, চল। তবে কিছু বায়না করতে পারবি না কিন্তু। বাবা, কি যে বলো না, তোমার মেয়ে অনেক বড় হয়েছে, সে আর আগে ছোট তিন্নি নেই। বায়না করা কবেই ছেড়ে দিয়েছে। আরে হারুদা যে, তুমি কবে থেকে বাজারে মাংস দোকান দিয়ে বসলে গো? কি আর করবো গো, এই মোড়লের পেছন থেকে বেশি রোজগার হয় না, তাই ভাবলাম নিজে থেকে একটা দোকান দিয়ে বসি। একটা তোমরা হঠাৎ মাংস কিনতে এলে বুঝি। হ্যাঁ গো, বাড়িতে একটু মাংসের প্রয়োজন ছিল। তা তোমার দোকানের মাংস কিলো কত করে? আশেপাশে তো তোমার দোকান ছাড়া মাংস দেখতেই পাচ্ছি না। এই হারান্দা, আজকের বাজারের মাংসের দাম 600 টাকা করে কেজি পড়েছে। বললে 1 কেজি মেপে দিই। বাপরে, এত বেশি দাম হলে তো মুশকিল গো। আমার কাছে তো এত টাকা নেই হারুদা। থাক, আজ আর মাংস নেবো না রে মা। চল চল। ঠিক আছে বাবা, মন খারাপ করো না। চলো, আমরা অন্য কোনো সবজির দোকান থেকে সবজি কিনে বাড়ি ফিরি। মরদ নেই মাংস কেনার, আবার দরদাম করে। বেটা হারানার কখনো শোধরালো না। এই কোনোদিন বেটার পকেটে টাকা থাকে না, যত সব। এদিকে হারান মাংস কিনতে না পেরে কচু আর কিছু সবজি কিনে বাড়ি ফিরছে। দুপুর গড়িয়ে প্রায় বিকেল। হারান একটা মাঠের পাশে গাছতলায় একটু জিরানোর জন্য বসে। উফ, মারে, অনেক পথ হেঁটে খুব ক্লান্তি লাগছে। বস, এখানে একটু জিরোই। বাবা, আমি জানি মাংস কিনতে পারোনি বলে তোমার মন খারাপ। মারে, আমাদের মতো গরিবদের মন খারাপ হয় না। এ যে সয়ে গেছে। তোমার মুখ বলে এক কথা আর অন্তর বলে অন্য কথা। কেন যে মানুষ গরিব হয়। বাবা দেখো, দূরে গাছের নিচে কে যেন একজন বসে আছে না? তাই তো, চল তো গিয়ে দেখি। হারান আর তিন্নি তড়িঘড়ি করে সেখানে যায়। গিয়ে দেখে এক বৃদ্ধ সাধু অচেতন অবস্থায় গাছতলায় পড়ে আছে। বাবা দেখো, ওই সাধু বাবা কেমন রাস্তায় চোখ বন্ধ করে পড়ে আছেন। মনে হচ্ছে ওনার শরীর ভীষণ খারাপ। সাধু বাবা, আপনি এভাবে মাটিতে পড়ে আছেন কেন? একটু চোখ মেলে আমাদের দিকে তাকান। কি হয়েছে আপনার? অনেক দূরের পথ হেঁটে ক্লান্ত হয়ে পড়েছিলাম বাবা। অতিরিক্ত পরিশ্রমে পথেই আমার মাথা ঘুরে জ্ঞান হারিয়ে গিয়েছিল। আমরা বাজারে গিয়েছিলাম, আসার পথে আপনাকে এভাবে পড়ে থাকতে দেখি। তাই বলো। আচ্ছা, তোদের কাছে সামান্য টাকা হবে যা দিয়ে আমি কিছু খাবার কিনে আমার এই খিদে মেটাতে পারি? হ্যাঁ বাবা, এই 100 টাকা ফিরছিল বাজার করে। আপনি আপনি এটা রাখুন, আপনার কাজে লাগবে। 100 টাকা দিয়ে দিলি? মাংস কিনতে চেয়েছিলি তো এই টাকা দিয়ে, তো তাই না? ও সাধু বাবা, আপনি কিভাবে জানলেন মাংস কেনার কথা? বাপরে, কিছু কথা মানুষের মুখের দিকে তাকালেই বোঝা যায়। পারবি, মাংস খেতে পারবি। এই যে মা জননী, আমার ঝোলাটা তুলে নে, আর এখানে যা আছে সোজা তোর মায়ের হাতে দিয়ে দিবি। এখানে কি আছে সাধু বাবা?
দেখতে পারবো না? মা, ও মা, একটু তাড়াতাড়ি ঘরের বাইরে এসে দেখো, আমরা বাজার থেকে কি দারুণ একটা জিনিস নিয়ে বাড়ি ফিরেছি। কি এমন জিনিস এনেছিস রে তিন্নি? সারাদিন রোদে ঘুরে তোদের মুখ একেবারে শুকিয়ে লাল হয়ে গেছে দেখছি। দে দেখি কি নিয়ে এসেছিস। তিন্নি সাধু বাবার দেয়া ছোলাটা মালতীর হাতে দেয়। মালতী একটা গামলায় ছোলাটা উপুর করে ঢালতেই দেখি অনেকখানি মাংসের দলা। এ কি গো, এ তো টাটকা মাংস গো। এতখানি মাংস কিনলে কেমন করে? না গো মালতী, বাজারে যাওয়ার পর তো টাকা না থাকায় আমরা মাংস কিনতে পারিনি। পথে এক সাধু বাবা আমাদের এটা দান করেছেন। এখন বুঝলাম তিনি আমাদের মাংস খাওয়ার ইচ্ছে পূরণ করতে চাইছে। বাহ, কি সুন্দর একটা লোভনীয় মাংসের গন্ধ নাকে আসছে। মা, তাড়াতাড়ি এই মাংসটা চটপট রান্না করে খেতে দিয়ে দাও তো। না শিবু, সাধু বাবা পরিষ্কার বলে দিয়েছেন এই বিশেষ মাংস এমনভাবে রান্না করতে হবে যেন তা দীর্ঘদিন ধরে ঘরে রেখে খাওয়া যায়। বাবা, একদম ঠিক বলেছো। আমার মনে হয় এই মাংস দিয়ে যদি একটা সুন্দর আচার বানিয়ে রাখা যায় তবে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। বাহ তিন্নি, তুই ঠিক বুদ্ধির কথাই বলেছিস মা। তাহলে আর একটুও দেরি না করে চলো আমরা চটপট মাংসের আচার তৈরির জোগাড় করে রাখি। রাতের বেলা আর হবে না, কাল সকালে বানিয়ে দেব। বাহ, বুদ্ধিটা তো দারুণ। মাংসের আচার নামটার মধ্যে যেন একটা লোভনীয় স্বাদ জেগে আছে। কি ব্যাপার হারান্দা, সেদিন অমন করে মাংস না কিনেই যে চলে এলে, বড় হাতে টাকা পয়সার টান পড়লো নাকি? আরে হারু কাকু, তোমরা যখন বাজারের সব খবরই রাখো তবে আর নতুন করে খোঁচা দিয়ে কথা বলতে আসার কোনো মানে হয় নাকি বলো তো? এই দেখ ছোড়া শিবু, আমরা কথা বলছি তোর বড় বাপের সাথে, মাঝখান থেকে তোরা এত বেশি কথা বলার শখ কেন রে? ও মা, তোমরা এসে আমার বাবাকে নিয়ে যা তা কথা শোনাবে আর আমি কি বোবার মতো চুপচাপ দাঁড়িয়ে থাকবো নাকি? থাক রে শিবু, বটতলা সেই দয়ালু সাধু বাবা নিজ থেকে আমাদের অনেক মাংস দিয়েছেন। আজ আমাদের ঘরে সেই মাংসেরই আচার হচ্ছে। দূর মিয়া, সাধু বাবা আবার কবে থেকে মাংস বিলি করা শুরু করলেন? এ নিশ্চয়ই কারো কাছ থেকে চেয়ে চেয়ে নিয়ে এসেছো। তোমরা সব সময় আমার বদনাম কেমনে হয় সেটারই চিন্তা করো। চল রে শিবু, দেখি মাংসের আচার কত দূর হলো। মাংসের আচার খাবে? কত কিছু আর শুনবো, গোটায় কি খবর দিতে হয়। আয় রে পচা। বাবা, দেখে যাও, মাংসের আচার রান্না হচ্ছে। দেখেই কেমন লোভ লাগছে। এই যা, বৃষ্টি শুরু হয়ে গেল আবার। মালতী, আর কত দূর গো? সবুর করো একটু, রান্না হতেও তো সময় লাগে। আহা, এমন বৃষ্টির দিনে মাংসের আচার ভাবতেই ভালো লাগে। কি গো, শুনছো নাকি? চারদিকে কান পাতলেই শোনা যাচ্ছে তোমার ওই বড় ভাই নাকি কোত্থেকে মাংস এনে বাড়িতে মহাভোজে মেতেছে। মাংসের আচার নাকি করছে গো। এইসব খবর বাতাসে ঘোরে। শুনলাম নাকি বটতলার কোনো এক সাধুকে সাহায্য করায় তিন্নিদের ওই মাংস উপহার হিসেবে দেওয়া হয়েছে। ও মা, তাই নাকি গো? ওদের কপাল দেখেছো একবার? কোনো কষ্ট ছাড়াই দিব্যি সাহায্য করে মাংস পেয়ে গেল, আর তুমি সারাদিন বসে বসে ঘুমো। দূর লতা, তুমি আবার সকালবেলা থেকে কি শুরু করলে বলো তো? এমনিতেই মেজাজ ভালো নেই, তার উপর আবার বৃষ্টির দিন। ভালো লাগবে না কেন শুনি? সারাদিন এদিক ওদিক অলস ভাবে ঘুরে বেড়ানো ছাড়া কি আর কোনো কাজের ক্ষমতা আছে তোমার? থাক লতা, আর কথা বাড়িয়ে মাথা গরম করো না তো। এই সামান্য একটা মাংস নিয়ে বাড়ির সবাই কেন যে এত চটে যাও কে জানে। দূর চাই, ঘরে আর থাকবো না। সারাদিন বউয়ের জ্ঞান জ্ঞানানি আর ভালো লাগে না। বটতলায় গিয়ে বসে থাকি,
আমিও যদি কোনো সাধু বাবার দেখা পাই। কিরে কালু, এমন করে তড়ি ঘড়ি করে এই বস্তা নিয়ে কোথা থেকে আসা হচ্ছে শুনি? চুরির মাল মনে হচ্ছে। আরে চেঁচায়ও না গজাই না, চুরি করা ছাড়া কি আর করবো? এই শরীরে কি সে বল আছে? ভালো কথা। তা আমাকে যদি এই চুরির ভাগ না দিস, এখনই কিন্তু লোক ডাকবো। এমনিতে মেজাজ গরম হয়ে আছে। চুপ করো, এখনই দিচ্ছি। কাউকে বলে দিলে আর রক্ষে থাকবে না। বেশ, ঠিক আছে। তুই যখন নিজে থেকেই দিচ্ছিস, তখন আর আমি কাউকে বলবো না। এই আটা নিয়ে আমি চুপচাপ বাড়ি চলে যাচ্ছি তাহলে। আবার এই চুরির মালের ভাগ এভাবে ফাঁক টালে নেওয়া এত সহজ নয়। সুযোগ বুঝে আমি ঠিক আমার ওই আটা ফেরত ছিনিয়ে নেব। রাতটা হতে দেরি গদাই। আহ, কি স্বাদের আচার গো মা! মাংসের আচারও যে এত মজার হয়, না খেলে বিশ্বাসই হতো না। দাদা, বুদ্ধিটা কিন্তু আমার মাথা থেকে এসেছিল। ও বাবা, বেশি করে খাও, অনেকখানি আচার আছে। আচার জিনিসটা এত খাওয়া যায় রে মা। যাই হোক, মাংস খাওয়ার স্বাদটা তো মিটলো বল। হায় হায়, ওদের খাওয়া দেখে আমারও মাংসের আচার খাওয়ার লোভ জেগে গেছে। অনেকখানি আচার দেখছি বয়ামে ভর্তি করে রাখছে। খবরটা দিতে হবে। সন্ধেবেলায় কোথায় যাওয়া হচ্ছে শুনি? এই বাড়ি থেকে কি আবার বউয়ের সাথে রাগ করে বেরোলে নাকি? আর বলো না হারুদা, আমার বউটা রোজগারি একঘেয়ে ঝকঝকানির জ্বালায় টিকতে না পেরে শেষ পর্যন্ত বাধ্য হয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলাম। সে তো ভাই সবার সংসারেই কম বেশি সমস্যা লেগেই থাকে। একটা খবর শুনেছো? তোমার ভাই তো তোমাদের না দিয়েই মাংসের আচার করে খাচ্ছে। দুদিন ধরে তাই তো শুনছি। না দিলে আর কি করা যাবে বলো? করা তো অনেক কিছুই যায় গো গদাইদা। দেখে এলাম মাংসের আচার, কি লোভনীয়। চুরির মতলব করলে কেমন হয়? অনেকখানি আচার এখনো আছে। কথাটা একদম খারাপ বলিসনি পচা। কি বলো হারুদা? আরে দূর, আমার নিজেরই তো আস্ত একটা মাংসের দোকান আছে, আর আমি অন্যের বাড়ির আচার খাওয়ার জন্য এত রাতের লোভ করতে যাব কোন দুঃখে? তাহলে এবার তুমিই বলো, এই অদ্ভুত সমস্যার কি একটা সমাধান করা যায়? হারান্দার ওই সুস্বাদু আচারের বয়ামটা আমাদের যেভাবেই হোক পেতেই হবে। ঠিক আছে গদাই, এই তুমি রাত 12টার দিকে সোজা আমার গোপন আড্ডায় চলে এসো। এই আমরা দুজনে বসে ঠান্ডা মাথায় আচারের একটা ব্যবস্থা করব। ও গদাই, দরজা খোল, এই আমরা এসেছি। ঘরে আমাদের এত বড় একটা যুবতী মেয়ে রয়েছে, আর তুমি রাত দুপুরে ওই সমস্ত পাজি চোর গোছের দোকানের ধরে ঘরে নিয়ে এসে বসাচ্ছ কেন? আরে আস্তে আস্তে বলো, শুনতে পাবে যে ওরা। শুনতে পাক, শোনার জন্যই তো বলছি। এমন করলে আমরাই বাড়ি ছেড়ে চলে যাব খন। গদাই, তোমার এই বউটা দেখি বড্ড বেশি বক বক করে। আমি আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে কথা বাড়াবো না, সোজা চলে যাচ্ছি বাইরে। আরে হারুদা, তুমি রাগ করছো কেন? আমার বউটা একটু ওইরকম। আচ্ছা, ঘরে যেতে হবে না, এখানে দাঁড়িয়ে কথা বলি। শোনো গদাই, আজ রাতে আমরা হারানের ঘর থেকে ওই মাংসের আচারের বয়ামটা চুরি করে নিয়ে আসবো। এটাই আমাদের মোক্ষম সুযোগ। চলো চলো, ওই প্রস্তুতি নিয়ে আমরা এসেছি। কি এ বাড়িতে চুরি করতে এসে দেখি এরা আরো বড় চোর। দাঁড়াও, তোমাদের এই চালাকে আমি ধরে ফেলেছি। তোমার ঘরে পরে চুরি করছি, আগে ওই হারানদার বাড়ি থেকে মাংসের আচারের বয়ামটা নিয়ে আসি। এটা বলে কালু, গদাই আর হারুর আগে গিয়ে হারানের বাড়ি পৌঁছায়। জানালা দিয়ে রান্নাঘরে প্রবেশ করে, দেখে আচারের বড় বয়ামটা সেখানেই রাখা। হাই হাই, মাংসের আচার বলে কথা। না না, এখানে গেলে হবে না, ওরা আবার এসে পড়বে। নিয়ে আগে চম্পট দি।
কি রে কালু, তুই রাতের বেলা কোন সাহসে অন্যের বাড়ি চুরি করতে গেলি বলতো? নাকি চুরি করা শেষ করে সোজা আমাদের এখানে আসলি? ওরে বাবা, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। তোমরা এখানে শান্তি মতো চুরিটাও করতে দেবে না নাকি? ও বুঝেছি, তুই আমাদের আগে গিয়ে হারান্দার ঘর থেকে আচার চুরি করে এনেছি। দেখে যখন ফেলেছি মহামূল্যবান বয়ামটা এখানেই রাখ। দূর চাই, পচাকে আরো বাড়িতে শাবল নিয়ে আসতে পাঠালাম। যাই হোক, মুখটা খোল, আগে মাংসের আচার খেয়ে দেখি কেমন স্বাদ। ঠিক তখনই সেই সাধু বাবা সেখানে এসে উপস্থিত হন। এই যে বাবারা, আমি এক ভব ঘুরে সারাদিনে কিছুই খাইনি, আমায় কিছু খেতে দিতে পারো? হ্যাঁ, আরেকজন এসেও হাজির। যাও তো এখান থেকে, বিরক্ত করো না। এখানে চুরির জিনিস ভাগ করা হচ্ছে। তুমি সাধু সন্ন্যাসী মানুষ, এখানে থাকা ঠিক না। কি কনে কথা ঢোকেনি? তাড়াতাড়ি এখান থেকে যাও বলছি, রাত প্রায় শেষ হতে চললো। ব্যাস, আর বলতে হবে না, অন্যকে ঠকিয়ে তোরাই বিপদে পড়েছিস। সামান্য আচারের লোভ সামলাতে পারলি না, এমন শাস্তি পাবি তোরা। হ্যাঁ, যদি এই বয়াম ফিরিয়ে না দিস তবে শাস্তি থেকে বাঁচতে পারবি না। কত সাধুর কত কথা শুনলাম, মাথায় ভূত চেপে থাকলে ওসব অভিশাপ টভিশাপ কাজে লাগে না। কথা না বাড়িয়ে খাওয়া শুরু করি। এই বলে তারা বয়াম থেকে মাংসের আচার বের করে খেতে লাগে। খেতে খেতে প্রায় অর্ধেক বয়াম শেষ করে ফেলে। আহা, সত্যি মাংসের আচারটা অতুলনীয় খেতে। এ কি, আমার মুখে হঠাৎ করে ঝাল লাগা শুরু করলো কিভাবে? ওরে বাবা, কেউ আমায় একটু পানি দাও, মুখে জ্বলে যাচ্ছে। বাপরে বাপরে বাপ, এ কি মারাত্মক ঝাল রে বাবা! আমারও তো একই অবস্থা। এখন এটা কি দিয়ে ভালো করবো রে গদাই? কাকে কি বলি, তোমারও তো একই অবস্থা। ও মা গো, আমার সারা মুখ আর গাল কেমন যেন ফুলো বেলুন হয়ে গেছে। তোরা আমাকে কেউ একটু জল দে ভাই, আমারও গলা জ্বলে পড়ে যাচ্ছে। এর একটাই সমাধান, ওই সাধু বাবার কথাতে এই আচারের বয়াম হারান্দার বাড়িতে দিয়ে আসতে হবে। রাতটা যেভাবেই পার করতে হবে। ওরে বাবা, বড্ড বাজা বেঁচে গেছে। আমি আর এদের সাথে নেই, এখনই পালাই এখান থেকে। ও মা গো, এ তোমার কি সর্বনেশে দশা হয়েছে? মুখটা একদম ফুলে বেলুন হয়ে গেছে কেন তোমার? আর বলো না তো লতা, ওই হারু আর এই পাজি কালু চোরের পাল্লায় পড়ে আমার আজ একেবারে আদ্য শ্রাদ্ধ হয়ে গেছে। আমি তো আগেই বলেছিলাম ওই সমস্ত বকাটে বদমাশ লোকেদের সাথে মিশো না। রাত দুপুরে ঘুরে বেড়ালে এমনটাই তো হওয়ার কথা। কি আর বলবো বলো, লোভে পড়ে হারান্দার ঘর থেকে সেই সাধু বাবার আশীর্বাদী আচারের বয়ামটা চুরি করে খেয়ে ফেলেছিলাম তো। বলো কি, তুমি দাদার ঘরের পবিত্র আচার চুরি করে খেয়ে এলে? তোমার কি একটু আক্কেল বলতে কিচ্ছু নেই গো? যা করার তো করে ফেলেছো। এখন কাল সকালে ওই চুরি করা আচারের বয়াম যেমন করে পারো দাদাদের বাড়ি ফিরিয়ে দিয়ে এসে ক্ষমা চেয়ে এসো। আজ মুখে জলপট্টি দিয়ে শুয়ে থাকো। ওগো, শুনছো? আচারের বয়ামটা পাচ্ছে না। হায় হায়, শেষ পর্যন্ত আচারটাও চুরি হয়ে গেল ঘর থেকে। মালতী, কেঁদো না, এ কোনো সাধারণ আচার নয়। এ সাধু বাবার দেয়া মাংসের আচার। আবার আমাদের বাড়িতে ঠিক চলে আসবে। এসব তুমি কি বলছো? এও কি সম্ভব? ওই যে শোনো, বাইরে তিন্নির গলা। বাবা, দেখে যাও, গদাই কাকুরা আসছে, আবার হাতে আমাদের মাংসের আচারের বয়াম গো। এ কি গো, তোমাদের এমন অবস্থা হলো কেমন করে গো? আর লজ্জা দিস না রে শিবু, দয়া কর আমাদের উপর, নয়তো এ শাস্তি কমান নয় রে। বলেছিলাম না মালতী, এ কোনো সাধারণ আচারের বয়াম নয়, এ যে সাধু বাবার দেওয়া মাংসের আচার। গদাই, তুই এমন কাজ করতে পারলি? দাদা, সংসারের চাপ আর দারিদ্রটা আমার একেবারে অন্ধ করে দিয়েছিল, আর তাই ওদের সঙ্গে এমন সঙ্গ দিয়ে কাজ করেছি। আমাকে ক্ষমা করে দাও।
আর এই মাংসের আচারের বয়ামটা নাও, নইলে আমাদের এই ফোলা নিয়েই থাকতে হবে। দে, আমার হাতে দে, আমি তোদের ক্ষমা করে দিলাম, আর এমন করবি না কখনো। হারানের কথা শেষ হতেই তাদের মুখের ফোলা ভাব সাথে সাথে কমতে শুরু করে। তাদের মুখ আগের মতো স্বাভাবিক হয়ে যায়। হায় হায়, আমরা আবার আগের মতো হয়ে গেছি। এই নাও হারান্দা, মশলাপাতি এনেছি আমি, আর হারুদা তোমার জন্য দোকান থেকে এই টাটকা মাংস নিয়ে এসেছে। হ্যাঁ গো হারান, এগুলো নিয়ে ভালো করে কষিয়ে আচার তৈরি করো, আমাদের অনেক শিখতে হয়েছে। তাহলে আপনাদেরও দাওয়াত থাকলো, বিকেলে খালপাড়ে বসে সকলেই মাংসের আচার খাবো আমরা, কেমন? এই যে কাকুরা, বেশি করে খান, মাংস দিয়ে আচার বলে কথা। হ্যাঁ, আমি তো ভয়ে ভয়ে আছি, আর যদি আবার মুখ ফুলে যায়। না গো কাকু, এই আচারে কোনো পাপের চিহ্ন নেই। মায়ের হাতের ভালোবাসা মাখানো মাংসের আচার এটা। কি গো, তোমরা কবে খাবে এই মাংসের আচার?